পরবর্তী টপিকটা আছে দেখো, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর মধ্যে পার্থক্য। আমরা যা পড়ে আসছি সেই জিনিসগুলো, অর্থাৎ ফটো সিস্টেম 1টা ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরের দিকে অবস্থিত, আর ফটো সিস্টেম 2টা ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার ভিতরের দিকে অবস্থিত। অর্থাৎ যে থাইলাকয়েড ছিল এরকম থালার মতো ক্লোরোপ্লাস্টের মধ্যে, ওই থাইলাকয়েডের একটা হলো বাইরের দিকে, ফটো সিস্টেম 1টা অবস্থিত, ফটো সিস্টেম 2টা ভিতরের দিকে অবস্থিত। এভাবে মনে রাখতে পারো, এর যেহেতু শক্তি বেশি এ কারণে বাইরেতে আছে। তো এখানে দেখো এর বলছিলাম যে ক্লোরোফিল এটাকে 700 ধরনের, অর্থাৎ ক্লোরোফিল 700 ধরনের বলছিলাম, আর এক্ষেত্রে হলো 680। আচ্ছা, এরপরে এখানে আছে সক্রিয় আর অসক্রিয় ফসফোরিলেশন, অর্থাৎ ফটো সিস্টেম 2 অসক্রিয় ফটোফসফোরাইলেশন ঘটে, আর ফটো সিস্টেম 1 কী ঘটবে, সক্রিয় এবং অসক্রিয়। এখন যেটা বলছিলাম যে এখানে কি, এখানে হলো চক্রীয় ফসফোরিলেশন আর সক্রিয় ফটোফসফোরাইলেশন ঘটবে, অসক্রিয়টাও ঘটবে। আর এক্ষেত্রে শুধু অসক্রিয় ফটোফসফোরাইলেশনটা ঘটবে। ফটোফসফোরাইলেশন, সক্রিয়, অসক্রিয় এই জিনিসগুলো আমাদের পরবর্তী টপিক আছে, সেখানে পড়বো। এখানে যেহেতু পার্থক্য বলছে বলে আগে দিয়ে দিছে, অর্থাৎ আমরা যে জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরি হয়, ওই এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে মূলত বলা হয় ফটোফসফোরাইলেশন। তো এগুলো পরবর্তীতে আছে, আমরা এর পরে পড়বো। এগুলো নিয়ে এখন বেশি প্যারা না কিছু নাই, শুধু এখান থেকে জেনে রাখো। তো তোমরা এখানে মনে রাখবা এখানে 1। আচ্ছা বলো ভাই, এই ক্লোরোফিলের তলায় যে 683 আর 673 লেখা, এটা কি? এটা হলো এর শক্তির মান, অর্থাৎ এটা হলো শক্তি সম্পন্ন বেশি আর এটা শক্তি সম্পন্ন কম। অর্থাৎ এক্ষেত্রে আলোক শোষণ ক্ষমতা ওর বেশি আর এটা আলোক শোষণ ক্ষমতা একটা কম, সেটা বোঝাইছি। এই কারণে এ হলো 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করতে পারে, আর এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করতে পারে। আচ্ছা, এখন কথা হলো যে চক্রীয় আর অচক্রীয়। এখন তুমি মনে রাখবা যে ফটো সিস্টেম 1 দুইটাই ভূমিকা পালন করছে, অর্থাৎ তুমি মনে রাখবা যে ধরে দাও যার 1 রোল থাকে সে বেশি মার্ক পায়, তাহলে দেখো এ সক্রিয় হয়েছে, অসক্রিয় আছে। আর ফটো সিস্টেম 2টা শুধুমাত্র অসক্রিয়। পার্থক্যগুলো আসতে দেখা যায়, মাঝে মাঝে এমসিকিউ বা খতাকেও দিয়ে দিতে পারে। এর পাশাপাশি এরপরে আছে দেখো, এখানে বলা হচ্ছে কি, এক্ষেত্রে মানে বেশি পরিমাণে ক্লোরোফিল এ থাকে আর এক্ষেত্রে অল্প পরিমাণে ক্লোরোফিল বি থাকে, মানে ক্লোরোফিল এ থাকে অল্প পরিমাণে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে যখন এই প্রক্রিয়াগুলো পড়বো, ফসফোরাইলেশন প্রক্রিয়া পড়বো, তখন আমরা দেখবো এগুলো। ফসফোরাইলেশন প্রক্রিয়া পড়লে এই জিনিসগুলো আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এরপরে এখানে বলছে দেখো ইলেকট্রন ঘাটিটা কীভাবে পূর্ণ হয়, ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রন এসে পূর্ণ করে, আর এখানে পানি থেকে এসে পূরণ করে। তো এই জিনিসগুলো বিষয় হলো, এগুলো এখন বুঝবা না কিছু। এরপরে আমরা আজকে মেইন যেটা বলছিলাম তোমাদের যে হট টপিক, এই সক্রিয় আর অসক্রিয় ফসফোরাইলেশন, এই প্রক্রিয়া দুটো আমরা আজকে দেখবো। এই দুটার ক্ষেত্রে এই জিনিসগুলো আছে, সবগুলো ওখানে আছে, এগুলো ওখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে সেখান থেকে, তাহলে আর বেশি টাইম না দেয়, আমি ওখান থেকে বুঝাই দেবানে। এখানে আছে বিক্রিয়া কেন্দ্র, অর্থাৎ বিক্রিয়া কেন্দ্র সম্পর্কে আগে একবার ধারণা আসছিল যে ফটো সিস্টেমে একটা বিক্রিয়া কেন্দ্র থাকছে, আর এখানে কী থাকবে, অল্প সংখ্যক প্রোটিন থাকবে। আর এখানে কি, যদি আমরা চিত্রটা দেখি, বিক্রিয়া কেন্দ্র, এখানে একটা বিক্রিয়া কেন্দ্র চিত্র দেওয়া আছে। তো এক্ষেত্রে কী থাকে, এক্ষেত্রে একটা মানে প্রোটিন থাকে, এখানে অল্প সংখ্যক কিছু প্রোটিন থাকবে, আর এখানে একটা মানে ফটো সিস্টেমে একটা বিক্রিয়া কেন্দ্র থাকে। তো জানো মানে এই যে প্রতিটা প্রোটিন আছে, এখানে দেখা যাবে একদিকে একজোড়া এই যে ক্লোরোফিল এ থাকে, আর আরেকদিকে হলো ইলেকট্রন, প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকে। একদিকে এদিকে হলো ক্লোরোফিল এ থাকছে, আর অন্যদিকে থাকছে কি ইলেকট্রন গ্রহীতা। এরপরে যখন বাইরে থেকে আলো আসে, আচ্ছা এখন এই ইলেকট্রন মানে প্রাথমিক যে ইলেকট্রন গ্রহীতাটা থাকে, সেগুলো কী করে, ইলেকট্রনটি মূলত একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে অগ্রসরমান হয়। এখানে যে ইলেকট্রনটা সরবরাহ করছে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলো হলো পিগমেন্ট ডো, এগুলো হলো অ্যান্টেনা কমপ্লেক্স। তো এখানে এই জিনিসগুলো দরকার নাই, তোমাদের জাস্ট একটু বিক্রিয়া কেন্দ্রটা বলার জন্য আমি একটু বলছি। তো বিক্রিয়া কেন্দ্রে এখানে যে মানে কেন্দ্রের দিকে যে মানে ক্লোরোফিল থাকছে, এই যে ক্লোরোফিলটা আছে, এই ক্লোরোফিল কী করে, একটা ইলেকট্রন প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাকে প্রদান করে। এইখান থেকে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়, দেখো দিয়ে দিচ্ছে কাকে, প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। দিলে কি হবে, দিলে প্রদান করলেই যে মানে শোষিত যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আলোক শক্তিটা শোষিত হয়েছিল সেটা রাসায়নিক শক্তিতে স্থানান্তর হবে। দেখো এখানে আলোক শক্তিটা আসলো অ্যান্টেনা পিগমেন্টের মধ্যে দিয়ে কীভাবে শোষিত স্থানান্তর হচ্ছে, এইভাবে দেখো প্রক্রিয়াটা দেওয়া আছে।
আচ্ছা, তো এইখানে তারপরে হলো এই যে বিক্রিয়া কেন্দ্র কি করে, থাইলাকয়েড মেমব্রেনের বাইলেয়ারে অবস্থিত। তো এই শক্তি রূপান্তর করছে, আর এখন এটা কোথায় অবস্থিত, থাইলাকয়েড মানে আমাদের যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের বাইলেয়ারে অবস্থিত। অর্থাৎ থাইলাকয়েড মেমব্রেনের যে লেয়ারটা ছিল, থালা মতোর যে লেয়ার ছিল ওটা দ্বিস্তরী লেয়ার, ওই বাইলেয়ার এখানে এটা অবস্থিত। দেখছে, এটা কিন্তু বাইলেয়ারের মতো দেখতে। আচ্ছা, অর্থাৎ বাই বলতে দুই বুঝ আছে, দুইটা স্তর। এই জিনিসগুলো আরও একটু আলোচনা করব মেন টপিকের ক্ষেত্রে। এখন দেখো এখানে বলছে পানির সালোক বিভাজন। পানির সালোক বিভাজন বলতে কী বোঝানো হচ্ছে, আমাদের যে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 2-তে কী হয়, পানির অণু ভেঙে ইলেকট্রন এবং প্রোটন এবং অক্সিজেনে পরিণত হয়। এটাকে বলা হচ্ছে পানির সালোক বিভাজন। এটা মাঝে মাঝে কদাগে বা খদাগে আসতে দেখা যায়। আর এটা কোন সিস্টেমে হচ্ছে, ফটোসিস্টেম 2-তে। কারণ ফটোসিস্টেম আমরা পার্থক্যের মধ্যে এর আগে ছিল, পার্থক্যের মধ্যে একটা ছিল যে মানে পানি থেকে এসে পূরণ হয় কোনটা, ফটোসিস্টেম 2। পার্থক্যের মধ্যে এখানে ছিল, দেখো পানি থেকে এসে পূরণ হয় কোনটা, ফটোসিস্টেম 2। এই পানি থেকে এসে পূরণ হয়। আর এটা দেখো, এটা এসে ফটোসিস্টেম 1 থেকে এসে মানে ওটা এসে পূরণ হয় কোথায়, ফটোসিস্টেম 2 থেকে এসে পূরণ হয় ফটোসিস্টেম 1টা। ওগুলো এখন না, প্রক্রিয়াটা পড়লে বুঝতে পারবা, সমস্যা নেই, বেশি প্যারা নিও না, ঠান্ডা মাথা রাখো, বেশি মাথার মধ্যে গোজামিল করো না, এটা একটা না বুঝতে পারলে সমস্যা। খালি যেগুলো বলছি একটু একটু করে ধারণা নাও, পরে প্রক্রিয়াটা দেখবা, পড়লে অনেক ইজি লাগবে তখন। তাহলে এই যে ফটোসিস্টেম 2, এই ফটোসিস্টেম 2-তে কী হয়, পানির অণু ভেঙে কিসে পরিণত হবে, ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস মূলত বাইরে নির্গত হয়ে যায়, ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পানির সালোক বিভাজন। আচ্ছা, এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কোনটা, P680+। অর্থাৎ ফটোসিস্টেমের 2-এর যে শক্তিটা ছিল কত, P680, তাহলে দেখো সেটা P680+। মাথায় রেখো, তাহলে P680+, এটা হলো বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। মাথায় রেখো, বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কোনটি, P680+। আর দেখো এই সেই পানি অণু ভেঙে কিসে পরিণত হচ্ছে, হাইড্রোজেন বা প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেনে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়া এখানে দেওয়া আছে, এই প্রক্রিয়া ইম্পর্টেন্ট না, এতটা বললে ফাও সময় নষ্ট হবে, যেহেতু আমাদের সামনে অনেক টপিক বাদ হয়ে রয়েছে। আজকে একটু সোলো হয়ে গেছি মাঝে তোমাদের কিছু গল্প বলতে। এখন এই পাশাপাশি এখানে বলা হচ্ছে, দেখো পানির বিভাজনটা কিভাবে হয়, মানে আলোর উপস্থিতিতে ঘটে বলে এর নাম দেওয়া হয়েছে কি, ফটোলাইসিস। সেটা আলোর উপস্থিতি ঘটছে, এই কারণে বলা হচ্ছে ফটোলাইসিস। তো নিচে ব্র্যাকেট দিয়ে একটা টপিক দেওয়া আছে, এই ব্র্যাকেট দিয়ে যেসব টপিক থাকে এগুলো মিস করো না। এবার মেডিকেলে কিন্তু একটা প্রশ্ন আসছে, নিচে এরকম ব্র্যাকেট দিয়ে টপিক দেওয়া ছিল, বায়োলজি বোটানিতে এরকম ব্র্যাকেট দিয়ে টপিক ছিল, তার মধ্যে থেকে একটা তুলে দিয়েছে। এখানে মূলত একটা কথা বলা আছে, গ্রিন এনার্জির কথা বলা আছে। তো গ্রিন এনার্জি জ্বালানিটা কী জিনিস, অর্থাৎ আমাদের যে ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটা ঘটে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, করে তারা দেখছে যে ফটোসিস্টেম 2-এর যে পানির অণু থাকে, সেটা ভেঙে যে অক্সিজেন থেকে হাইড্রোজেন এবং আচ্ছা, যেটা বলছিলাম গ্রিন এনার্জি সম্পর্কে। তো এই যে বললাম যে বিজ্ঞানীরা যে ফটো সিস্টেম দিয়ে যে আমরা মানে পানি সালোক বিভাজন করলাম, অর্থাৎ পানি অণু ভেঙে যে আমরা প্রোটন, ইলেকট্রন এবং তার থেকে আস্তে আস্তে কার্বোহাইড্রেট উৎপন্ন করা যায়। এবং এই যে বিজ্ঞানীরা চাচ্ছেন যে এই যে মানে প্রোটন, ইলেকট্রন এবং কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে, তো তারা চাচ্ছে এই যে হাইড্রোজেন ও ইলেকট্রনকে কার্বোহাইড্রেট তৈরির পাশাপাশি কী করবে, তারা হলো মানে মানে ইলেকট্রিসিটি বা জ্বালানি তৈরি করবে। মানে কার্বোহাইড্রেট তৈরি না হয় যেন সেখানে সরাসরি জ্বালানি তৈরি হয়, তারা এরকম প্রক্রিয়া একটা উদ্ভাবন করতে চাচ্ছেন। তো এই প্রক্রিয়াটাকে মূলত তারা নাম দিয়েছেন কি, গ্রিন এনার্জি, যা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর হবে না। এবং এতে কিছুটা সফল হয়েছেন বিজ্ঞানীরা। এইসব গবেষণা নিয়ে এখন আমরা পড়ার দরকার নাই, যথেষ্ট জানার জন্য দিলাম আসা যখন। এর পরবর্তীতে একটা কথা আছে, দেখো এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, আমরা এই পেজের পরে হয়তো আর 2-3 পেজ পড়বো, তার বেশি পড়বো না আজকে। এইখান থেকে ইম্পর্টেন্ট শুরু, এই জিনিসগুলো আমাদের পরে ওই প্রক্রিয়াটা করতে কাজ লাগবে, তো সবাই মনোযোগ দিও। প্রথমে বলছে দেখো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা কি একটা উচ্চ শক্তি সম্পন্ন রাসায়নিক পদার্থ। এই এটিপিটা কিভাবে তৈরি হয়, এই যে এটিপি এর গঠন দেওয়া আছে, গঠনটা এরকম, এটিপির অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা গঠন দরকার নাই। এই এটিপিটা কিভাবে তৈরি হয়, আমাদের যে এডিপি থাকে, অর্থাৎ অ্যাডিনোসিন যে ডাইফসফেট থাকে, তার সাথে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়। অজৈব ফসফেটকে পিআই দ্বারা প্রকাশ করছে। এই অজৈব ফসফেট কোন এনজাইমের সহায়তায়, এটিপিএস এনজাইম, অর্থাৎ এটিপিএস অ্যাডিনোসিন ট্রাইফসফেজ এনজাইম হলো তার শেষে এস থাকে, তাহলে এই যে এটিপিএস এনজাইমের সহায়তায় কী করে, এটিপি উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে, এটিপিটা এইভাবে উৎপন্ন হয়। আচ্ছা, তো বিষয় হলো এটা না, এখন বিষয় হলো যে এখানে কথা হলো এই যে এটিপিটা তৈরি হয়, এটিপিটা কোথায় তৈরি হয়, কথা হলো আমাদের থাইলাকয়েডে, আমাদের যে থালা থালা ছিল ক্লোরোপ্লাস্টের মধ্যে, ওই থাইলাকয়েডে এই এটিপিটা তৈরি হয়।
থাইলাকয়েডের স্ট্রোমার দিকে এই এটিপিটা তৈরি হয়, মাথায় রেখো। আর এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা শক্তি মুদ্রা, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এগুলো তোমরা 19 একটু পড়ে আসছিলে, সেই জিনিসগুলো আছে। এরপরে আছে এনএডিপি। এনএডিপি কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা কি? এটা একটা হলো কোএনজাইম। তোমাদের এই বোটানি তৃতীয় অধ্যায়টা পড়ানো হলে এখানে এই বিষয়ে কিছু কথাবার্তা ছিল, এনজাইম কোএনজাইম কোনগুলো। এটাকে মূলত বলা হয় কোএনজাইম। আচ্ছা, এখন কোএনজাইম তো হলো, এখন এটাকে কেন কোএনজাইম বলা হয় সে প্রশ্ন জাগতে পারে, বা কোএনজাইম সম্পর্কে আছে যখন ওখান থেকে একটু বলে দেই। আচ্ছা, এখন কথা হলো ওই এনজাইম নিয়ে কিছু কথাবার্তা আছে, মানে সরল এনজাইম, তারপরে কনজুগেটেড এনজাইমের কিছু আছে, কনজুগেটেড প্রোটিন বলা হয়। তার পাশাপাশি কোএনজাইম নিয়ে ওখানে আছে, অর্থাৎ যখন এনজাইমের পরিস্থিতি গ্রুপ থাকে তখন তার সাথে যখন জৈব পদার্থ থাকে, অর্থাৎ সেটা বললে আচ্ছা তাও একটু বলি। অর্থাৎ একটা এনজাইম সরল এনজাইম, সরল এনজাইমটা কী হয়? শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত হয় হলো। আর এই প্রোটিন অংশের সাথে যখন অপ্রোটিন অংশ যুক্ত হয় তখন কী হয়? তখন এই ধরনের এনজাইম কী বলা হয়? কনজুগেটেড প্রোটিন। অর্থাৎ প্রোটিন অংশের সাথে যখন অপ্রোটিন অংশটা যুক্ত থাকে তখন তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। সেই কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ থাকে তাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর এই যে নন প্রোটিন অংশটি এর সাথে যুক্ত থাকে সেই গ্রুপটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এগুলো তৃতীয় অধ্যায় আছে, তোমাদের দরকার নেই, তাও একটু জানার জন্য বলছি প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, এখন এই যে প্রস্থেটিক গ্রুপ ছিল, এটা যদি মেটাল হয়, অর্থাৎ ধাতব কোনো মানে ধাতব কোনো মৌল থাকে, ধাতব কোনো আয়ন থাকে, তাহলে তাকে বলা হয় কোফ্যাক্টর। পূর্বেদেরকে অ্যাক্টিভেটর বলা হতো। আচ্ছা, আর এই প্রস্থেটিক গ্রুপে যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ থাকে, মানে অর্গানিক কম্পাউন্ড থাকে, তাহলে তাদেরকে বলা হয় কোএনজাইম। কোএনজাইম যেমন এফএডি, এনএডি, এটিপি, এগুলো সব হলো কোএনজাইম। এনএডিএইচ এটাও একটা কোএনজাইম। আচ্ছা হলো, এখন এই এনএডিপিএইচ থেকে, মানে এনএডিপি থেকে কী তৈরি হয়? এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়। আচ্ছা, এই হলো বিষয়। এর পাশাপাশি এখান থেকে আর কী বা বলবো, এখান থেকে বলার মতো কিছু নাই। এখান থেকে একটা কথা মনে রেখো যে প্রকৃতিতে ফটোসিস্টেম 2 এর পূর্বে ফটোসিস্টেম 1 সৃষ্টি হয়েছিল, আর ফটোসিস্টেম 2টা শুরু হয়েছে 300 বিলিয়ন বছর পূর্বে সায়ানোব্যাকটেরিয়াতে। সায়ানোব্যাকটেরিয়াতে সৃষ্টি হয়েছিল, কিন্তু বলতো 300 বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছে ফটোসিস্টেম 2, তাহলে তারও আগে সৃষ্টি হয়েছে ফটোসিস্টেম 1। তাহলে এই বিশ্বজগৎ কত বছর ধরে আছে ভাবো শুধু। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে দেখো থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো আমাদের যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড থাকে ওখানে তো কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। তোমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা পড়বা বাসায়, মানে প্রথম অধ্যায়ে ক্লোরোপ্লাস্টের গঠন আছে, প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের গঠন আছে। গঠনটা পড়লে একবার রেডিং পড়লে অন্তত তোমাদের সুবিধা হবে। এই যে বললাম থাইলাকয়েড, এই জিনিসগুলো বা স্ট্রোমা, এই জিনিসগুলো ওখান থেকে বুঝতে পারবে। স্ট্রোমা কোনগুলো? ওই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তরল জেলি সদৃশ পদার্থ থাকে তাকে বলে স্ট্রোমা। এগুলো তোমরা ওখান থেকে একবার গঠনটা পড়ে নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হলো এই যে আমাদের ফটো সিস্টেম, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো কী করে? ইলেকট্রনকে বহন করে নিয়ে যায়, অর্থাৎ বাহক হিসেবে কাজ করে। কি বাহক? ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। তো সেই কিছু ইলেকট্রন বাহকের নাম আমরা পড়বো, এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, প্রথমে আছে দেখো ফিওফাইটিন। ফিওফাইটিনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পিএইচ দ্বারা প্রকাশ করি। পি বড় হাতের, এইচ ছোট হাতের। ফিওফাইটিনকে কী দ্বারা প্রকাশ করি? পিএইচ দ্বারা প্রকাশ করি। ফিওফাইটিন জিনিসটা কি? রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। তাহলে ফিওফাইটিন কি? রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, মাথায় রেখো। তাহলে তোমাদের এরকম পরীক্ষা আসবে, ফিওফাইটিন মানে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু কোনটি? তাহলে ওটা কিন্তু ফিওফাইটিন, মাথায় রেখো। পরবর্তীতে বাহক প্লাস্টোকুইননের কাছে এটি, মানে সাথে এটি কী করে? সংযোগ সৃষ্টি করে। এর পরবর্তীতে প্লাস্টোকুইনন আছে, ফিওফাইটিনটা কী করে? প্রথমে তো এটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু থাকে, পরবর্তীতে এটা প্লাস্টোকুইননের সাথে সংযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আছে প্লাস্টোকুইনিন। প্লাস্টোকুইননকে আমরা কী দ্বারা প্রকাশ করবো? পিকিউ, মাথায় রেখো। কী দ্বারা প্রকাশ করবো এটা কিন্তু পরে দরকার আছে। প্লাস্টোকুইননকে কী দ্বারা প্রকাশ করবো? প্লাস্টোকুইনন পিকিউ। প্লাস্টোকুইননটা কি? একটা ছোট চলনশীল লিপিড, একটা ছোট চলনশীল লিপিড। প্লাস্টোকুইননটি কি? একটা ছোট চলনশীল লিপিড। আর এটা কি করে? যা থাইলাকয়েড মেমব্রেনে মুক্তভাবে চলাচল করে। আমাদের যে থাইলাকয়েড মেমব্রেন আছে ক্লোরোপ্লাস্ট, সেখানে যে থাইলাকয়েড মেমব্রেন আছে সেখানে মুক্তভাবে চলাচল করে। অর্থাৎ থাইলাকয়েডের মধ্যে যে মেমব্রেনটা থাকে, থাইলাকয়েড মেমব্রেন, সেখানে মুক্তভাবে চলাচল করে। এখন এই প্লাস্টোকুইননের পাশাপাশি আরও একটা জিনিস আছে পরবর্তীতে, প্লাস্টোসায়ানিন।
তো প্লাস্টোসায়ানিন জিনিসটা দেখো, এটা বলছে অত্যন্ত মানে চলনশীল ক্ষুদ্র একটা মেমব্রেন প্রোটিন। তাহলে দেখো এটা হলো প্রোটিন, আর এটা কি, এটা হলো লিপিড। এটা প্রোটিন, এটা লিপিড। এখন মনে রাখবা কীভাবে? মনে রাখবা, ধরে নেওয়া যে কুইন, কুইন ছাড়া তারা কী করে, তারা সবসময় চর্বি জাতীয় খাবার খায় বা লিপিড জাতীয় খাবার খায়। লিপিড মানে চর্বি, চর্বি জাতীয় খাদ্য খায়। এভাবে মনে রাখবা তোমরা। তাহলে কুইনিন প্লাস্টোকুইনন কী হবে? চলনশীল লিপিড হবে। আর তাহলে ওটা যদি প্লাস্টোকুইনিন যদি লিপিড হয়, তাহলে প্লাস্টোসায়ানিনটা কী হবে? সেটা হলো ক্ষুদ্র মেমব্রেন বিশিষ্ট প্রোটিন। এভাবে মনে রাখবা। আর প্লাস্টোসায়ানিন কি, মানে ক্ষুদ্র মেমব্রেন বিশিষ্ট প্রোটিন। এর ইলেকট্রন গ্রহীতা গ্রুপ কোনটা? সেটা হলো কপার। ইলেকট্রন গ্রহণ করে কি? কপার ইলেকট্রনটা গ্রহণ করে। এগুলো সব তো ইলেকট্রন বহন করে নিয়ে যাবে। এটিও মুক্তভাবে থাইরয়েডে চলাচল করতে পারে। এরপরে মাঝে একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা হলো সাইটোক্রোম। সাইটোক্রোম জিনিসটা অনেক জায়গায় পাবা। সাইটোক্রোম জিনিসটাকে প্রকাশ করা হয় দেখো সিওআইটি দ্বারা। সিওআইটি দ্বারা প্রকাশ করা হয় সাইটোক্রোম। তো সাইটোক্রোম জিনিসটা কি? সাইটোক্রোম হলো লৌহ 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 ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। সাইটোক্রোম জিনিসটা কি? লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। মাথায় রেখো, সাইটোক্রোম কি? লৌহ গ্রুপ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। আর এক্ষেত্রে মূলত যে আমাদের যে হিম গ্রুপের যে লৌহ, ইলেকট্রন আদান প্রদান করে। আর এরপরে আছে প্লাস্টোসায়ানিন। এই যে প্রত্যেকটার ইয়েগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা কী ধরনের জিনিস। এই যে একটা বললাম লৌহ গঠিত হিম, একটা হলো রূপা মানে চলনশীল লিপিড, একটা চলনশীল প্রোটিন। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আছে ফেরিডক্সিন। তো ফেরিডক্সিন কি দ্বারা প্রকাশ করবো? এফডি দ্বারা। ফেরিডক্সিন কি? এফডি দ্বারা প্রকাশ করবো। এটি একটি আয়রন সালফার প্রোটিন। এটা মানে লৌহ এখানে ইলেকট্রন গ্রহণ ও বিতরণ করে। তো এই প্রথম কয়টা ইম্পর্টেন্ট বেশি। এই প্লাস্টোকুইনন তো বলে দিছি, প্লাস্টোসায়ানিন মনে রাখার টেকনিক দিয়ে দিছি। প্লাস্টোকুইনটা লিপিড আর এটা প্রোটিন, দুইটা হয়ে গেল। ফিওফাইটিন থাকে আর সাইটোক্রোম থাকে। ফিওফাইটিনটা কি? ক্লোরোফিল এ অণু। তোমরা এভাবে মনে রাখতে পারো ফিফা দিয়ে। তোমরা যে ফিফা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে এখন, সরি ফুটবল হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবলটা হচ্ছে, এখন তোমরা এই ফিফা দিয়ে মনে রাখতে পারো। ফিফা দিয়ে ফি দিয়ে মনে রাখবে কি? ফিওফাইটিন। আর ইয়ে দিয়ে মনে রাখবে এটা হলো ক্লোরোফিল এ অণু। এভাবে মনে রাখতে পারো। ফিফা দিয়ে মনে রাখতে পারো। তো ফিওফাইটিন, ক্লোরোফিল এ অণু, তাহলে তিনটা হয়ে গেল। আর একটা বাকি আছে কি? ফেরিডক্সিন। ফেরিডক্সিন হলো যেহেতু ফেরি, নামের মধ্যে ফেরিডক্সিন আছে, অর্থাৎ লো মানে আয়রন বোঝাচ্ছে বা লৌহ বোঝাচ্ছে। তাহলে আয়রন সালফার প্রোটিন, এটা হলো আয়রন সালফার প্রোটিন। আচ্ছা, আর এখানে সাইটোক্রোম ছিল। সাইটোক্রোমটা হলো লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। অর্থাৎ এইভাবে কিন্তু মনে রাখার সেগমেন্ট দিয়ে 3-4টা কিন্তু মনে থেকে যাচ্ছে। আর বাকি দুই একটা তো মানে অপশান থেকে চুজ করতে পারবা। এরপরে আছে এনএডিপি রিডাক্টেস। এনএডিপি রিডাক্টেস এই জিনিসটা কি? এটা হলো, এটা আসলে একটা দেখা যায় ফ্লাভো প্রোটিন। তো এখানে এবং এখানে হলো বাউন্ড কোএনজাইম, অর্থাৎ এফএডি কোএনজাইম কি ফ্লাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড থাকে এখানে। আর এখানে কি? এর ফ্লাজেন গ্রুপ হলো মানে ইলেকট্রন গ্রহীতা। এগুলো তেমন দরকার নাই, প্রথম দিকের এই কটা ইম্পর্টেন্ট বেশি। এরপরে আছে সালোকসংশ্লেষণে পানি সরবরাহ। অর্থাৎ দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি একটা অত্যাবশ্যকীয় উপাদান। ফটোসিনথেসিসের প্রধান উপাদান হলো স্থান হলো পাতার মেসোফিল টিস্যুর কোষস্থ ক্লোরোপ্লাস্ট। কাজে আমাদের পাতার মেসোফিল কোষে কিন্তু আমাদের পানি অব্যাহত রাখতে হবে, বুঝতে পারছো? তা নাহলে কিন্তু সালোকসংশ্লেষণ হবে না। আচ্ছা, এগুলো তেমন দরকার নাই, এখান থেকে তেমন পড়া কিছু নাই। এরপরে যাই, আমাদের অনেক পড়া বাকি। এরপরে আছে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, যে আমাদের পাতার মেসোফিল টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে হবে। যে জিনিসগুলো আমাদের মানে দরকার হয়েছিল আর কি, আলো ফটোসিনথেসিসের জন্য যেটা দরকার হয়েছিল, সালোকসংশ্লেষণের জন্য যেটা দরকার হয়েছিল। অর্থাৎ এইখানে যদি পানিটা না থাকে, তাহলে কিন্তু এই যে পানি কিন্তু এই এনএডিপিকে এনএডিপিএইচ প্লাস প্লাস করে উৎপন্ন করে দিছে। অর্থাৎ এটাকে বিজারিত করছে। কীভাবে বিজারিত করছে আমরা দেখতে পাবো না। আমরা পানির অণুর যে এইচ প্লাস আয়ন আছে না, পানির অণুর এইচ প্লাসটা মূলত এটাকে বিজড়িত করে এনএডিপিএইচ প্লাস করে দিছে। আচ্ছা, আর যার ফলে বায়ুতেও কিন্তু অক্সিজেন আসবে না। এই কারণে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমাদের কেন পানিটা ওখানে যাওয়া প্রয়োজন। পানি না থাকলে এই যে এটা বিজারণও হবে না, বায়ুতে অক্সিজেনও আসবে না, আমরা পাবো না। এর পাশাপাশি এই যে এনএডিপিএইচ, এটা একটা আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তি যদি এটা না হয়, তাহলে কিন্তু এটা হলো মানে আমাদের কার্বন বিজারিত হয়ে যে শর্করা তৈরি হয় উদ্ভিদের, সেটাও কিন্তু হবে না। এগুলো পরবর্তীতে প্রক্রিয়াগুলো আছে, আস্তে আস্তে জানবো। এখানে আছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, দেখো 0.035%। বর্তমানে আছে কত বায়ুতে? এটা 0.04%। বর্তমানে কত? 0.04%। তোমাদের যদি শুধুমাত্র বলে যে বর্তমানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, তাহলে 0.04 দিবা, 0.04 দিবা। আর যদি বলে হয় যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, তাহলে 0.035 দিবা। মাথায় রেখো, বর্তমানে কথা না দিলে তো 0.40 দিবা না। এরপরে আছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া।
কলা কৌশল। আমি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল, এটাই আজকে ইম্পর্টেন্ট। অর্থাৎ এইটা আজকে মানে এইখানে দুইটা পর্যায়ে আছে। মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশলের ক্ষেত্রে আমাদের 1905 সালে ব্ল্যাকম্যান, এটা তোমরা 9-10 পড়ে আসছিলাম, আমার এখনও মনে পড়ে। আমি 9-10 এটা একটা প্রথম দিকে ভালো ছিলাম না, কিন্তু পরবর্তীতে পড়ে বেশ মজা পাইছিলাম আর কি। মানে রিটেন দিয়েও ভালো হয়েছিল, মানে মাত্র 15টা এমসিকিউ হয়েছিল, তাও প্লাস পাইছিলাম বায়োলজিতে। মানে রিটেনে 41 না 42 পাইছিলাম সেবার। আচ্ছা, এখানে কথা হলো যে আলোক নিরপেক্ষ পর্যায় মানে অধ্যায়। এখন কথা হলো এই যে ব্ল্যাকম্যান কি করছিল, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটো অধ্যায় ভাগ করছিল। একটা হলো আলোক নির্ভর অধ্যায়, একটা হলো আলোক নিরপেক্ষ অধ্যায়। অর্থাৎ যেসব জায়গায় হলো অক্সিজেন মানে আলোটা প্রয়োজন পড়ছিল, যেসব অধ্যায়ে আলোটা প্রয়োজন পড়ছিল, যেসব প্রক্রিয়ার ক্ষেত্রে আলো প্রয়োজন পড়ছিল তাকে বলা হয়েছিল আলোক নিরপেক্ষ অধ্যায়। আর যেসব ক্ষেত্রে আলো প্রয়োজন পড়ে না, অর্থাৎ যেসব প্রক্রিয়ার ক্ষেত্রে আলোটা প্রয়োজন পড়ে না, তাদেরকে বলা হয়েছিল আলোক নিরপেক্ষ অধ্যায়। তো আমাদের আলোক প্রয়োজন পড়ে যেগুলো, সেগুলো আজকে আমরা পড়বো। আলোক নিরপেক্ষগুলো ইনশাল্লাহ আগামীকাল পড়বো। তো আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে দেখো, আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে কি বলছে দেখো, এ পর্যায়ে কি তৈরি হয়, এটিপি আর NADPH প্লাস প্লাস তৈরি হয়। আর এইখান থেকে যে কিন্তু আমাদের পরবর্তীতে ওই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু ওই সিথিরি চক্র আছে, সিপো চক্র আছে, ওই দিয়ে কিন্তু আমাদের উদ্ভিদ ওই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। বুঝতে পারছো? তাহলে দুইটা পর্যায় হচ্ছে। প্রথম পর্যায়ে কি করছে, আলোক নিরপেক্ষ অধ্যায় সেই এটিপি আর NADPH2 তৈরি করছে। আর দ্বিতীয়বারে কি করবে, এগুলোকে সাহায্য করে সে সিথিরি সিপো চক্রের মাধ্যমে সে খাদ্য তৈরি করছে। তাহলে এখানে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কোনটি তৈরি হয়, তাহলে কিন্তু এটা দিতে হবে, এটিপি আর NADPH প্লাস তৈরি হয়। আচ্ছা, আর এই প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়, থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয়। অর্থাৎ ওই যে আমাদের ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয়। আর ওই এরপরে যে আলোক নির্ভর নিরপেক্ষ যে পর্যায়টা আছে, সেক্ষেত্রে দেখা যায় স্ট্রোমাতে সংঘটিত হয়। মানে থাইলাকয়েড মানে এর মধ্যে যে স্ট্রোমা থাকে তরল জাতীয় জেলি সদৃশ যে অঙ্গটা থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, সেখানে হয়। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ বারবার আসে যে আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় হচ্ছে, থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে। মানে আলোক নির্ভরটা কোথায় হচ্ছে, থাইলাকয়েড মেমব্রেনে। দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়াই ফেললাম কিন্তু। আচ্ছা, মানে এখানে প্রশ্নে বলছে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অধ্যায়ে আলোক শক্তি ব্যবহার করে, অর্থাৎ আলো ব্যবহার করে না আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, করে কি করবে, কি তৈরি করবে, এটিপি আর NADPH2 তৈরি করবে, তাকে বলা হয় আলোক নির্ভর অধ্যায়। এই অধ্যায়ের জন্য আলোটা অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে দেখো, এরপরে বলছে যে আমরা আলোক নির্ভর অধ্যায় যে আমরা এটা তৈরি করছি, এটিপি আর NADPH2 তৈরি করছি। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলছে যে আমাদের যে এটিপি তৈরির প্রক্রিয়া তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এখানে বলা আছে দেখো, সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো তোমরা এই সংখ্যাটা যদি আরও সুন্দর করে দিতে চাও তো এইভাবে দিতে পারো যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয় দেখো, এই যে এটিপি আর এই যে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, এই দুটো বিক্রিয়া করে, তার পাশাপাশি এখানে কি থাকে, NADP থাকে আর পানি থাকে। এগুলো সূর্যালোক আর ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়া করে কি করে, এটিপি তৈরি করে। আর এই NADPH2 অর্থাৎ এই যে পানিটা ছিল, এটাকে বিজারিত করে দেয়। 2 মোল পানি বিজারিত করে দিচ্ছে আর 2 মোল পানি অবশিষ্ট থেকে যাচ্ছে, আর এখানে অক্সিজেন তৈরি হয়। এই প্রক্রিয়াটা মূলত ঘটে আলোক নির্ভর অধ্যায়ে। ওই যে আমি বললাম যে এটিপি আর NADPH2 তৈরি হয়, এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। এখন এরপর পাশাপাশি আরও কয়েকটা প্রক্রিয়া আছে। অর্থাৎ এই যে এটিপিটা তৈরি হচ্ছে, এটা তৈরি হয় দুইটা প্রক্রিয়ায় তৈরি হতে পারে। অর্থাৎ এই যে ফসফোরাইলেশন, এটা দুইটা প্রক্রিয়া হতে পারে। একটা হলো চক্রীয় ফসফোরাইলেশন আর একটা হলো অচক্রীয়। একটা কি কি, একটা চক্রীয় আর একটা অচক্রীয়। মাথায় রেখে, একটা চক্রীয় আর একটা অচক্রীয়, দুইভাবে আমরা তৈরি করতে পারি। সে দুইটা প্রক্রিয়া আজকে আমরা দেখব। তো দেখো, এখানে কথা হলো যে আমাদের একটা কথা আছে, এটিপি আর NADPH প্লাস প্লাস, এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। মাথায় রেখো। আচ্ছা, এরপরে ফসফোরেশন বললাম। এখন একটা কথা এখানে লেখা আছে দেখো, অর্ণন। বিজ্ঞানী অর্ণন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা বর্ণনা মানে প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী অর্ণর। মাথায় রেখো, অর্ণন। আর ফটোফসফোরাইলেশন দুই প্রক্রিয়া, একটা হলো সক্রিয় আর একটা অসক্রিয়। মাথায় রেখো। কথা হলো এখানে আছে দেখো, ফটোফসফোরেশন বললাম, এখন চক্রীয় অচক্রীয় বলবো। তো অচক্রীয় ফসফোরেশনের ক্ষেত্রে দুইটা, অর্থাৎ ফটোসিস্টেম 1 আর 2 দুইটাই ভূমিকা পালন করে। অসক্রিয় ফসফোরেশনের ক্ষেত্রে দুইটাই ভূমিকা পালন করে, ফটোসিস্টেম 1 আর 2 দুইটাই ভূমিকা পালন করছে। মানে এক্ষেত্রে আমরা একটা করে প্রক্রিয়াটা পড়বো। আচ্ছা, সবাই জয়েন দিয়ে নেক। তো এখানে তোমাদের বই এই চিত্র দুইটা আছে। তো এই চিত্র বাদ দিয়ে লেখাগুলো সব একই আছে, কিন্তু এই চিত্রটা তোমাদের কাছে একটু জটিল লাগবে। এ কারণে আমি ভাবছি আমি আলাদা তোমাদের পুরোনো বই যে চিত্রটা আছে এটা দিয়ে বোঝাই।
বুঝতে পারছো? তোমাদের এটা দিয়ে বোঝানো শুরু করছি। আচ্ছা, আশা করছি সবাই চলে আসছো। এবার আমি জিনিসটা একটু একটু করে বলি। লেখাটা একই, তোমার লেখা নিয়ে কিছু চিন্তা করার দরকার নাই। কারণ পরীক্ষার হলে যদি একটু চিত্র আঁকাও তাহলে মানে বিষয়টা একটু ভালো দেখায়। যদি চিত্র আঁকাতে বলে, চিত্র সহ ব্যাখ্যা করতে বলে, এই কারণে চিত্রটা দরকার। এখন এই চিত্রটা তোমরা, এই চিত্রটা সহজ আছে, দেখেও অনেকটা প্যাচ মনে হচ্ছে, এতটা প্যাচ নাই এখানে। আচ্ছা, আমরা এবার বলি। প্রথমে আমরা পড়বো কি অসক্রিয় ফসফোরেশন। তো অসক্রিয় ফসফোরেশনের ক্ষেত্রে ফটোসিস্টেম 1 আর 2 দুইটাই ভূমিকা পালন করে। আচ্ছা, একটু জুম করে দেই। আচ্ছা, জুম করে দিলাম। এবার দেখো বিষয়টা, যাদের কাছে পুরোনো বই আছে ভালো, না হলে গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি। এটাও আমি পুরোনো বইয়ের থেকে কালেক্ট করছি, কী করবো, আমার নতুন বইয়ে তো এটা নাই। মানে এই পুরোনো বইয়ের ছবিটা দিয়ে সহজে বোঝানো যাবে, বুঝতে পারছো? তো জিনিসটা আমি তোমাদের বলি। প্রথমে প্রথমে আমরা বললাম যে এই যে ফসফোরাইলেশন প্রক্রিয়া কী করে, আমরা কী তৈরি করি ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। আর তোমরা অধৈর্য হও না, আর 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, ফসফোরাইলেশন প্রক্রিয়া কী তৈরি হয়? এটিপি আর এনএডিপি, এইচ প্লাস প্লাস, অর্থাৎ বিজারিত এনএডিপি। তো এই দুইটা আমরা তৈরি করি। এখন কীভাবে তৈরি হয়? দুইটা প্রক্রিয়া হতে পারে, একটা হলো অসক্রিয় ফসফোরাইলেশন, আর একটা হলো সক্রিয় ফসফোরাইলেশন। তো সেই দুইটাই আমরা পড়বো। প্রথমে অসক্রিয় ফসফোরাইলেশনে কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখব। তো দেখো, প্রথমে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে তোমাদের তোমাদের বইয়ের, যদি তোমরা লেখার সাথে করতে চাও, তোমাদের লেখা পয়েন্টে 1 দিয়ে দেওয়া শুরু হচ্ছে। দেখো, ফটো সিস্টেম 2 থেকে শুরু হয়েছে। তোমরা বলো না যে ভাই লেখাগুলো যদি ভুলে যায়। ফটো সিস্টেম 2 কোনটা? এটা ফটো সিস্টেম 2 থেকে শুরু হবে। হলো, আর শুরু হয়ে কী হবে? এই যে ফটো সিস্টেম 2, এখানে একটা আলোক কেন্দ্র থাকে। কারণ আলোক কেন্দ্রে কী হয়, তোমাদের বলছিলাম আলোক কেন্দ্রে ক্লোরোফিল অণু থাকবে। এই ক্লোরোফিল অণু কী করবে? বাইরে থেকে আলো শোষণ করে নেবে। তাহলে প্রথমে কী হবে? ফটো সিস্টেম 2। তাহলে ফটো সিস্টেম 2 দিয়ে কিন্তু আমরা কাজ শুরু করছি। দেখো, ফটো সিস্টেম 2 দিয়ে কিন্তু কাজ শুরু করছি। ফটো সিস্টেম 2 কী করবে? এখানে যে আলোক কেন্দ্র আছে সেটা দিয়ে কী করবে? শক্তিটা শোষণ করে নেবে। নিল, নেওয়ার পরে এই যে শোষিত শক্তি ছিল, এই শোষিত শক্তি মানে আলোক শক্তি যখন শোষণ করে নিচ্ছে, তখন এই এই যে ভিতরে যে অণুগুলো আছে, একটা অণু থেকে আরেকটা অণুতে যাবে, এইভাবে ছড়াতে থাকবে। এগুলো যখন উত্তেজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের যে শক্তি সরবরাহ করে এরা এক্সাইটেড হয়ে যাচ্ছে, এগুলো কী হবে? এরা এই শক্তিটা কিসে দিয়ে দেবে? বিক্রিয়া কেন্দ্রে দিয়ে দেবে। এটা ফটো সিস্টেম 2। এরপরে কোথায় দিয়ে দিচ্ছে? বিক্রিয়া কেন্দ্রে। এবং ফটো সিস্টেম 2 বিক্রিয়া কেন্দ্রে কত তরঙ্গ দৈর্ঘ্য যাবে? দেখো, 680, অর্থাৎ P680 থাকবে এই সেই বিক্রিয়া কেন্দ্র। তাহলে ফটো সিস্টেম 2 আলোক শক্তি শোষণ করে কাকে দিয়ে দিচ্ছে? মানে আলোক শক্তি শোষণ করে এর একটা থেকে একটা অণু এভাবে ট্রান্সফার হতে হতে এই বিক্রিয়া কেন্দ্রে আলোক শক্তিটা পৌঁছাই দিল। মানে এই বিক্রিয়া কেন্দ্রে যে শক্তি, মানে ইলেকট্রন, বিক্রিয়া কেন্দ্রে কী থাকে? একটা ইলেকট্রন গ্রহিত থাকে, অর্থাৎ তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। এখন এটা তো পরে হচ্ছে। এখন এই যে বিক্রিয়া কেন্দ্রে মানে শক্তিটা পাঠালো, অর্থাৎ 2টা ইলেকট্রন পাঠাবে সে, বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে যে, মানে আমি একটু ক্লিয়ারলি বলি, এখান থেকে শক্তিটা সে এখানে পাঠালো। ফটো সিস্টেম 2 থেকে শক্তিটা এই বিক্রিয়া কেন্দ্রে পাঠালো কি হচ্ছে? এরা তো উত্তেজিত হয়ে গেছে। গেলে এরা মনে করো স্যার, মানে কারো কাছে হঠাৎ করে অনেক টাকা হলে কী হয়? সে খরচ করার জন্য লাফিয়ে পড়ে, বুঝতে পারছো? বিষয়টা এরকম হয়ে গেছে। এখন এর কাছে যখনই এখান থেকে শক্তিটা গেছে, সে কী করবে? সে সাথে সাথে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে। দেখো, 2টা ইলেকট্রন সহজে ত্যাগ করে দিচ্ছে। তো 2টা ইলেকট্রন ত্যাগ করে এখানে কাকে দেয়? এখানে দেয় হলো ফিওফাইটিন, অর্থাৎ পিএইচকে দেয়। যদিও এটা এখানে নাই, চিত্রে নাই, তোমাদের বইয়ের লেখায়ও বলা দিচ্ছে যে এখানে পিএইচকে দেয়, কিন্তু এখানে চিত্র দেখানো নাই। ফটো সিস্টেম মানে ফিওফাইটিনকে দেয়। পিএইচ দ্বারা বলছিলাম কি? ফিওফাইটিন। অর্থাৎ 2টা ইলেকট্রন নিয়ে কাকে দেবে? ফিওফাইটিনকে দেবে। এখন এই যে 2টা ইলেকট্রন একে দিয়ে দিলে কি হলো? এর কাছে তো টাকা ছিল, খরচ করে ফেলছে। এখন তো এর আবার টাকার ঘাটতি পড়ে গেছে। সেই তো ঘাটতি পড়ে গেছে, এখন এর তো তাহলে আবার ইলেকট্রন দরকার, তাই না? এখন এর তো আবার ইলেকট্রন দরকার, এখন ইলেকট্রন পাবে কোথায়? এখন আমরা যে বলছিলাম পানির যে সালোক বিভাজন হয়েছিল, ফটো সিস্টেম 2তে বলছিলাম পানি সালোক বিভাজন হয়। এখানে এই ম্যাঙ্গানাস আয়ন আর ক্লোরিন আয়নের সহায়তায় পানির অণু ভেঙে যায়, গিয়ে কিসে পরিণত হয় বলছিলাম? ওই যে মানে ইলেকট্রন, প্রোটন আর অক্সিজেন তৈরি হয়। মানে আমরা এখানে তাহলে আমরা সে পানির সালোক বিভাজনের ক্ষেত্রে পড়ছিলাম H2O, সেটা কিসে ভেঙে যাচ্ছে? এখানে ম্যাঙ্গানাস 2+, অর্থাৎ Mn2+, আর এখানে হলো কি? ক্লোরিন মাইনাস। এই 2টা প্রবাহকের সহায়তায় কী তৈরি করবে? ইলেকট্রন তৈরি করবে, প্লাস প্রোটন অর্থাৎ হাইড্রোজেন প্লাস তৈরি করবে, আর অক্সিজেন তৈরি করবে। এই অক্সিজেনটা বায়ুতে মুক্ত হয়ে গেল। আর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা
কোথায় আসবে? এই ইলেকট্রনটা কোথায় আসবে? এই ইলেকট্রনটা হলো আমাদের যে বিক্রিয়া কেন্দ্রে যে ইলেকট্রনের ঘাটতি হয়েছিল না, এই বিক্রিয়া কেন্দ্রে ইলেকট্রনটা ট্রান্সফার করে দেবে। অর্থাৎ এই যে বিক্রিয়া কেন্দ্র উত্তেজিত হয়ে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, তার তো আবার দুইটা ইলেকট্রন প্রয়োজন হবে, সেই দুইটা ইলেকট্রন মানে তার তো আবার ইলেকট্রনটা প্রয়োজন হবে, আর সেই টাকাটা কে দিচ্ছে বা ইলেকট্রনটা কে দিচ্ছে? এই এখান থেকে পানির সালোক বিভাজনের মাধ্যমে সরবরাহ হচ্ছে। হলো, হওয়ার পরে আর এখান থেকে যে অক্সিজেনটা ছিল বায়ুতে চলে যাচ্ছে, আর হাইড্রোজেনটা বা প্রোটনটা কোথায় ব্যবহৃত হচ্ছে ওটা পরে পড়বো। আচ্ছা, এবার আমরা দেখি কি ঘটছে। এবার আমি যেভাবে বলছি তোমাদের বইয়ে সিরিয়াল মাফিক এরকমই লেখা পাবা, সমস্যা নাই, প্রক্রিয়াটা বুঝে নাও তোমরা। এখন দুইটা ইলেকট্রনটা কাকে দিয়ে দিছে? ফিওফাইটিনকে দিয়ে দিছে। দেওয়ার পর এখানে যে ঘাটতি হয়েছিল পূরণ হয়ে গেল। আচ্ছা, এরপরে কি ঘটবে? এরপরে হলো এখানে যে ফিওফাইটিনটা ছিল সেই দুইটা ইলেকট্রন তো নিয়েছিল, আবার এই দুইটা ইলেকট্রন একে দিয়ে দেবে। প্রক্রিয়াগুলো কিন্তু খুব ফাস্ট হয়, অর্থাৎ দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি আবার এখান থেকে গ্রহণ করছি, এরকমভাবে ফাস্ট প্রক্রিয়াটা হয়। তো এখান থেকে আবার দুইটা ইলেকট্রন সে কাকে দিয়ে দিবে? প্লাস্টোকুইনন, অর্থাৎ পিকিউ দিয়ে বলছিলাম কি প্লাস্টোকুইনন, এই কারণে কিন্তু আগে ওইগুলো ভালো করে পড়তে বলছিলাম। তাহলে প্লাস্টোকুইননকে সে দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে দিল। তারপরে কি হবে? তারপরে এই যে প্লাস্টোকুইনন সে কি করবে? সেইটা আবার সেই ইলেকট্রনটা কাকে দেবে? দেখো সেই দুইটা ইলেকট্রনই কিন্তু এখনো যাচ্ছে, কাকে দিয়ে দিচ্ছে? সাইটোক্রোম এফকে দিয়ে দিচ্ছে। সাইটোক্রোম এফ, তোমরা ওই যে প্রথম লেকচারের ক্ষেত্রে যে আমি প্রসাধন পড়ানোর ক্ষেত্রে কিন্তু তিনটা সাইটোক্রোম পড়ছিলাম, একটা বি, একটা এ আর একটা সি, মানে এসিবি পড়ছিলাম, তাই না? তিনটা সাইটোক্রোম ছিল, এখানে দেখো সাইটোক্রোম এফ আছে। তো সাইটোক্রোম কি তো জানো যে লৌহ গঠিত, মানে লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। তো এই সাইটোক্রোমে সে দুইটা ইলেকট্রন দিয়ে দিল। যখনই এইখানে সাইটোক্রোমকে দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সাথে সাথে একটা প্রক্রিয়া ঘটে যায় এখানে। কি ঘটে? এই যে আমাদের অজৈব ফসফেট আর এডিপি আর অজৈব ফসফেট মিলিত হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে ফেলে। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু আমাদের মেন টার্গেট ছিল কি এটিপি আর এনএডিপিএইচ2 তৈরি করা, কারণ আমাদের তো এই যে আলোক নির্ভর পর্যায়ে তো এইটাই তৈরি হয়। এখন আমাদের কিন্তু এটিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর আমাদের একটা জিনিস বাকি আছে কি এনএডিপিএইচ2, সেটা আমরা তৈরি করবো কীভাবে এবার দেখি। তাহলে এখানে প্লাস্টোকুইনিন থেকে ইলেকট্রনটা কাকে দিয়ে দিছে? সাইটোক্রোম এফকে দিয়ে দিছে। এই যে তোমাদের বইয়ে যে কঠিন লেখা বলে পড়বা না এরকম ভয় কেউ যেন বাদ দিও না। এই যেভাবে বোঝাচ্ছি এইভাবেই বইয়ের মধ্যে সাজানো গোছানো আছে, বইয়ে যখন পড়বা এরকম চিত্রের সাথে মিলাই নিবা, একদম হুবহু মুখস্থ হয়ে যাবে। এই চিত্রটা মনে থেকে গেলে তোমার এই প্রক্রিয়াটা অনায়াসে মুখস্থ হয়ে যাবে। এখন প্লাস্টোকুইনিন থেকে দুইটা ইলেকট্রন তো সাইটোক্রোম এফে দিয়ে দিছে, তারপরে কি হবে? তারপরে আবার সাইটোক্রোম এফ থেকে আবার দুইটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? পিসিকে দিয়ে দেবে। পিসিকে প্লাস্টোসায়ানিন, অর্থাৎ প্লাস্টোসায়ানিনকে দিয়ে দিবে। আগে ছিল পিকিউ, এরপরে দিয়ে দিচ্ছে কি পিসিতে, মনে রাখো। তাহলে পিসি পরে, তাহলে পিসিতে কি দিচ্ছে? প্লাস্টোসায়ানিনে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে। হলো, প্লাস্টোসায়ানিনে দুইটা ইলেকট্রন দিয়ে দিল। তারপরে কি হবে? এই যে প্লাস্টোসায়ানিন সে ওই দুইটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? আবার বিক্রিয়া কেন্দ্রে দিয়ে দিবে। তো সেই বিক্রিয়া কেন্দ্র কোথায় থাকছে? ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে দিয়ে দিবে। আগে কিন্তু ইলেকট্রনটা ছিল ফটোসিস্টেম 2, এবার কিন্তু দিয়ে দিচ্ছে কাকে? ফটোসিস্টেম 1-এ দিয়ে দিছে, দিয়ে দিল। দেওয়ার পরে কি হলো? আবার সেই একই পরীক্ষা, এই বিক্রিয়া কেন্দ্র থেকে আবার সেই দুইটা ইলেকট্রন কিসে যাবে? এফডিতে চলে যাবে, অর্থাৎ ফেরিডক্সিনে চলে যাবে। মানে ফেরিডক্সিনে তো দুইটা ইলেকট্রন চলে গেল। এই ফেরিডক্সিন থেকে কোথায় যাবে? আমরা আরেকটা রঞ্জক পড়ছিলাম এনএডিপি রিডাক্টেস, মনে আছে? একদম শেষে পড়ছিলাম এর আগে পেজে। তো এনএডিপি রিডাক্টেসে সেই দুইটা ইলেকট্রন এই ফেরিডক্সিন দিয়ে দিবে। দিল, এই যে এনএডিপি রিডাক্টেস দিয়ে দিল, দিলে এইখানে কি হয়? এইখানে যে এনএডিপিটা থাকে, আর এইখানে যে আমরা যে এইখান থেকে পানি সালোক বিভাজনে যে হাইড্রোজেনটা পাইছিলাম, অর্থাৎ প্রোটনটা পাইছিলাম, সেই প্রোটন আর এই এনএডিপি একসাথে বিক্রিয়া করে বিজারিত এনএডিপিএইচ প্লাস তৈরি করে। বুঝতে পারছো? এই হলো প্রক্রিয়া। আচ্ছা, এখন যদি তোমার বলা হয় ফটো সিস্টেম, মানে মানে এই যে অসক্রিয় ফসফোরিলেশন কাকে বলা হয়? অসক্রিয় ফসফোরিলেশন কাকে বলা হয়? দেখো, বলা হচ্ছে যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় মানে সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1-এ চলে আসে, তাকে বলা হয় অসক্রিয় ফসফোরিলেশন। এক্ষেত্রে কিন্তু তাহলে ফটোসিস্টেম 1ও কাজে লাগছে, 2ও কাজে লাগছে। এ কারণে বলা হয়েছিল এই প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 আর 2 দুইটাই কাজে লাগে। আচ্ছা, প্রক্রিয়াটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আমরা ক্লাস শেষ পর্যন্ত চলে আসছি, বুঝতে অসুবিধা আছে কিনা? বোঝা গেছে? প্রশ্ন থাকলে বলো, বুঝতে না পারলে বলো, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই। কথা হলো তোমাদের বোঝা লাগবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, রিটেনে আসতে পারে। কি এর চিত্র দেখে কঠিন লাগছিল? এখন কঠিন লাগছে নাকি? মানে বিষয়টা কি কঠিন? এখানে কিছু কঠিন কিছু আছে? তোমাদের যারা নতুন বই, এখানে তো আরো কঠিন করে চিত্র লাগাই দেয়া, মনে হতে পারে কি না কি ওখানে আছে। তা আদৌ কিন্তু এই তোমরা এই যে কঠিন বলে বাদ দাও, দিন শেষে কিন্তু বাদ দিলে তোমাদেরই ক্ষতি।
ইভেন আমি নিজেও কিন্তু কলেজ লেভেলে এই জিনিসগুলো খুব ভালো করে পড়ছি এমন না, মানে আমি নিজে ওই চিত্র দেখে একটু বুঝে ওই মনে রাখছিলাম, কিন্তু এরকম পুরোটা পড়ে করিনি, কিন্তু তোমাদের জন্য এখানে করে দিলাম। মানে এই হলো কথা। এখন তোমরা পুরোটা পড়ে ফেলবা, 2বার রিডিং দিবা, দেখবে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। আর এই চিত্রটা খাতা একবার আঁকায় ফেলবা, আঁকিয়ে সবাই গ্রুপে আমরা দিয়ে দিবা। এরপরে এই অসক্রিয় ফসফোরাইলেশন আর এরপরে একটা করবো সক্রিয়, এই 2টা চিত্র সবাই খাতায় আঁকিয়ে আমরা দিয়ে দিবা। এবং তোমরা এখানে পিসি না দিয়ে এখানে পুরো নামটা পিসি দিয়ে একটু তীক্ষ্ণ দিয়ে এখানে লিখবা প্লাস্টোকুইনন বা প্লাস্টোসাইনিন, অর্থাৎ যেটা নাম সেই নামগুলো তোমরা পাশে লিখে দিবা বড় করে, যাতে বুঝতে পারি, অর্থাৎ প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে সক্রিয় ফসফোরাইলেশন। সক্রিয় ফসফোরাইলেশনে কি ঘটবে? সক্রিয়, আচ্ছা আমি এমসিকিউ যা দাগায় দেওয়ার পরে দিচ্ছি, আগে এই প্রক্রিয়াটা বুঝে নাও, তারপরে আমি কিছু এমসিকিউর জন্য 2-1 লাইন বলে দেয়, সেগুলো বলে দেবো। আচ্ছা, এখন এই সক্রিয় ফসফোরাইলেশনে কি ঘটে? এক্ষেত্রে এই যে আমরা ফটো সিস্টেমে 2 থেকে শুরু হয়েছিল, এটা শুরু হবে কিসে? ফটো সিস্টেম 1 থেকে। অর্থাৎ এক্ষেত্রে আর ইলেকট্রনটা, মানে আগে ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রন 1-এ আসছিল, মানে ব্যাগে আর আসেনি, নিজের কাছে ফেরত আসেনি, কিন্তু এক্ষেত্রে নিজের কাছে ফেরত আসবে। আচ্ছা, নিজের কাছে ফেরত আসবে, এক্ষেত্রে কি ঘটে? কত হলে এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে মনে দাও, ধরে নাও এক্ষেত্রে হলো যে আমাদের সংখ্যাটা দেখো, যে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 হাতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহক ঘুরে আবার এটিপি তৈরি করে পৃথক পুনরায়, বা মানে এটিপি তৈরি পূর্বক, এটিপি তৈরি করার পরে পুনরায় ফটোসিস্টেম 1-এ ফিরে আসে, তাকে বলা হয় সক্রিয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, কথা হলে এটা শুধু এটিপি তৈরি করছে, আর আগেরটা কিন্তু আমরা কি তৈরি করছিলাম? এটিপি আর NADPH2 দুইটাই কিন্তু তৈরি করছিলাম, বুঝতে পারছো? আর এই প্রক্রিয়ায় কিন্তু শুধুমাত্র আমরা এটিপিটা তৈরি করবো, আমাদের টার্গেটটাই এটিপি তৈরি করা। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়। প্রথমে আমাদের আবার সেই ফটো সিস্টেম 1 নিলাম। ফটো সিস্টেম 1 কতটা আলোক শোষণ করতে পারবে? কত তরঙ্গ দৈর্ঘ্যের? 700 তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করতে পারে, তোমাদের বলছিলাম। তাহলে ফটো সিস্টেম 1 700 আলোক মানে তরঙ্গ দৈর্ঘ্যের আলোকটা শোষণ করলো, করার পরে এই যে আলোক শক্তিটা শোষণ করছে, এই একটা অণু থেকে আরেকটা অণুতে যাবে, যাওয়ার পরে কিসে যাবে? এই বিক্রিয়া কেন্দ্রে চলে যাবে। এমন বিক্রিয়া কেন্দ্রে গেল, তারপরে কি হবে? তারপরে এই যে বিক্রিয়া কেন্দ্র থেকে আবার কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্র থেকে কোথায় যাবে? এফডি, অর্থাৎ ফেরিডক্সিনে যাবে। আগেরটা কিন্তু গেছিল কাকে? ফিওফাইটিনে গেছিল, এবার কিন্তু যাচ্ছে ফেরিডক্সিনে। মাথায় রেখো, একটু পার্থক্য কিন্তু এইটুকুই। এখন এখান থেকে তাহলে ইলেকট্রনটা, মানে এই যে 2টা ইলেকট্রন সে কী করবে? ফেরিডক্সিনে দিয়ে দিলে কী হবে? এত আবার ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। এই ঘাটতি ইলেকট্রন কাকে পূরণ করছে? এবার কিন্তু ঘাটতি ইলেকট্রন পূরণ করার জন্য কিন্তু পানি আর লাগবে না, কারণ এই চক্রটা ঘুরে আবার সেই 2টা ইলেকট্রন থাকে এর কাছে ফেরত আসছে, দেখছো? সেই 2টা কিন্তু ইলেকট্রন কিন্তু তার কাছে আবার ফেরত আসছে, অর্থাৎ তার ইলেকট্রনের ঘাটতি কিন্তু এইভাবে পূরণ হবে। আবার তোমরা পানি টানি দিয়ে বসো না এখানে, তোমরা মনে রাখবে পানিটা কোথায় ব্যবহৃত হবে? ফটো সিস্টেম 2 ধরে নেবা, এইভাবে মনে রাখবা ফটো সিস্টেম 2 মানে ধরে নেবা তোমার ক্লাসের 2 রোল, আর ফটো সিস্টেম 1 তার 1 রোল। তাহলে এক্ষেত্রে ফটো সিস্টেম 1 রোল, এক্ষেত্রে শুধু যেহেতু সক্রিয়, মানে সক্রিয় ফসফোরেশন ঘটছে, সে কী করবে? সে হলো আবার ওই শক্তিটা ফেরত আসছে, কিন্তু ফটো সিস্টেম 2 তার কিন্তু আরও বেশি পড়া লাগবে, এভাবে মনে রাখবে, তোমরা মনে রাখতে পারো যেভাবে পারো। মানে এই ক্ষেত্রে কিন্তু পানি লাগছে না, মাথায় রেখো। এই ইলেকট্রনটা কাকে দিয়ে দিল? ফেরিডক্সিনে দিয়ে দিল। এই ফেরিডক্সিন থেকে আবার ওই 2টা ইলেকট্রন কিসে যাবে? বিজ্ঞানীরা ধারণা করছে যে সাইটোক্রোম B6-এ যায়, অর্থাৎ সাইটোক্রোম আগেরবার কি ছিল এফে, এবার যাচ্ছে কিসে? সাইটোক্রোম B6-এ যাবে। সাইটোক্রোম B6টা অতিবাহিত করে কিসে যাচ্ছে? প্লাস্টোকুইননে যাবে। অর্থাৎ এটা কিন্তু ডট ডট দিছে, এই ডট ডট দেওয়ার কারণ কি জানো? বিজ্ঞানীদের ধারণায় ফেরিডক্সিন থেকে যখন প্লাস্টোকুইননে যায়, তখন এটা মাঝখানে একটা পথ অতিক্রম করে, সেটা কিসে অতিক্রম করে? সাইটোক্রোম B6-কে অতিক্রম করে, তো তাকে একবার দিয়ে তারপর অতিক্রম করে, এই ধারণা করছে, এই কারণে ডট ডট দিয়ে রাখছে। এরপরে 2টা ইলেকট্রন প্লাস্টোকুইননে গেল। তারপরে এই যে প্লাস্টোকুইনন থেকে যখনই ইলেকট্রনটা সাইটোক্রোম এফএস হতে যায়, তখনই কি বলছিলাম? যে ওখানে এডিপি আর অজৈব ফসফেট মিলিত হয়ে কি তৈরি করবে? এটিপি তৈরি করলো। তাহলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত এটিপিটা তৈরি হয়ে গেছে। তাহলে এটিপি তৈরি হয়ে গেছে, এখন সে বাসায় আসবে। বাসায় আসতেছে কীভাবে? দেখো, ফেরত মানে এই যে সাইটোক্রোম এফ থেকে 2টা ইলেকট্রন আবার কিসে আসছে? প্লাস্টোকুইনন এসে সেখান থেকে কিসে আবার সেই বিক্রিয়া কেন্দ্রে ফেরত আসলো। তো এটা হলো সক্রিয় ফসফোরাইলেশন। আচ্ছা, প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো কিনা? এবার আমি এমসিকিউর জন্য 2-1 লাইন দাগাই দেবো, দিলে মাশাআল্লাহ আজকের ক্লাস ছুটি হয়ে যাবে তোমাদের। আচ্ছা, এক্ষেত্রে ফটো সিস্টেম 1-2 ভূমিকা পালন করে, এগুলো তো বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এমসিকিউর জন্য যেটুকু দাগানো উচিত তোমাদের, এইখানে একটা কথা লেখা আছে দেখো, যে আদি ব্যাকটেরিয়াতে কী ঘটে? সক্রিয় ফসফোরেশন ঘটে। সক্রিয় ফসফোরাইলেশন কোথায় ঘটে? আদি ব্যাকটেরিয়াতে ঘটে। এটা কিন্তু মাথায় রেখো, মানে এটা সক্রিয় শুধু, এটা যেহেতু অনুন্নত বোঝা আসছে, আর আগেরটা কিন্তু অধিক উন্নত।
ফটো সিস্টেম দুইটা, ওখানে দুইটা প্রক্রিয়া ঘটছে, আর সক্রিয়তে কয়টা প্রক্রিয়া ঘটছে? একটা প্রক্রিয়া ঘটছে। আর তোমরা আরও একভাবে মনে রাখতে পারো, আমি যেভাবে রাখতাম, অসক্রিয়, আর একটা কি সক্রিয়। বিষয়টা তোমরা কীভাবে মনে রাখতে পারো? তোমরা দেখো এটা অসক্রিয়, এটাকে ভাঙলে পাচ্ছি, সক্রিয় পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে ফটো সিস্টেম একটাও লাগছে, দুইটাও লাগছে। আর সক্রিয়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস লাগবে, অর্থাৎ ফটো সিস্টেম একটা লাগবে। এভাবে মনে রাখলেও কিন্তু ভোলার সম্ভাবনা কম। ফটো সিস্টেম অসক্রিয়তে কয়টা লাগছে? অসক্রিয় দুইটা জিনিসে ভাঙতে পারছি, তার মানে এখানে অর্থাৎ মানে ফটো সিস্টেম একটাও লাগবে, দুইটাও লাগবে। আর সক্রিয়র ক্ষেত্রে কি লাগছে? শুধুমাত্র ফটো সিস্টেম একটা লাগবে। এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, মানে ভেঙে দিয়ে টেকনিক্যালি মাথায় রাখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের আদি ব্যাকটেরিয়াতে শুধুমাত্র সক্রিয় ফটোফসফোরেশন ঘটে। এর পাশাপাশি একটা কথা বলা আছে দেখো, সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল, তারপরে সবুজ উদ্ভিদ, এদের ক্ষেত্রে কী হয়? যদি এটিপি মানে এনএডিপি সরবরাহটা বন্ধ হয়ে যায়, মানে এনএডিপি যদি ঠিকমতো না আসতে পারে, তখন দেখা যায় অসক্রিয় ফসফোরেশন ঘটে। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের তো আগের পক্ষে মানে অসক্রিয়তে দেখছিলে যে এনএডিপি এইচ2 উৎপন্ন হচ্ছিল, তো ওইটা যদি সরবরাহ এনএডিপি রিডাক্টেসটা যদি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে দেখা যাচ্ছে এখানে অসক্রিয় না ঘটে, সক্রিয় ঘটে। আর তার পাশাপাশি যদি পানির প্রবাহ বন্ধ করে দেয়, পরের পেজে আছে, এর পাশাপাশি যদি পানির প্রবাহ বন্ধ হয়ে যায়, এখানে মাঝখানে দুইটা পেজ নতুন অ্যাড করছে, তো এই কারণে এরকম মনে হচ্ছে। এরপর আসলে বলছে দেখো, এই দেখো যদি বলা যাচ্ছে যে পানির সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে অসক্রিয় না ঘটে, সক্রিয় ফসফোরেশন ঘটে। এর মধ্যে দুইটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো দেখো, এখানে ইলেকট্রনটা ফেরত আসে, এখানে ফেরত আসে না। এখানে মানে ফটো সিস্টেম এক দুইটা অংশগ্রহণ করছে, তাহলে বলছিলাম অসক্রিয়, তাহলে দুইটা অংশগ্রহণ করছে, শুধু সক্রিয়, তাহলে এটা ফটো সিস্টেমে এক অংশগ্রহণ করবে। এক্ষেত্রে পানির প্রয়োজন হয়, যেহেতু দুইজন আছে, তাহলে এখানে পানি প্রয়োজন হচ্ছে, আর এখানে পানি প্রয়োজন হচ্ছে না। এখানে পানির অণু ভেঙে সে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছিল, ওই অক্সিজেনটা কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসে নিচ্ছি। এবারে কোনো অক্সিজেন এক্ষেত্রে উৎপন্ন হয় না। আর এক্ষেত্রে ওই যে এনএডিপি রিডাক্সেস বিজারিত হয়ে কী হয়? এনএডিপিএইচ প্লাস প্লাস তৈরি করে। আর এক্ষেত্রে কোনো এনএডিপিএইচ বিজারিত হয় না, কারণ এক্ষেত্রে তো শুধুমাত্র এটিপি তৈরি হয়। আচ্ছা, এই হলো আজকের ফটো ফসফো মানে আলোক নির্ভর পর্যায়। ইনশাল্লাহ কালকে থেকে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোচনা করব।